সামনে একটা সুন্দর তাজমহলের ভিউ আছে। তাজমহলের টোমটার উপর কাজ হচ্ছে। ফতেপুর সিক্রি থেকে আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্টে। তো আগ্রা ফোর্টে এখানে গাইডের খুব দৌরাত্ম্য আছে। ফির হেরাফেরি সিনেমাতে রাজপাল যাদব একটা ডায়লগ দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, পয়সা হতো কেয়া কুছ নেই হতা। এইগুলো হচ্ছে তার নিদর্শন। দেখুন, পয়সা হতো কেয়া কুছ নেই হতা। আশা খেলার বোর্ড আপনারা যদি দেখে থাকেন দেখবেন চারদিক থেকে এই জিনিসটা হয়। ওই দিকেও আছে, আবার ওই দিকটাতেও আছে। রাস্তাটা কিন্তু আলাদা, এই রাস্তাটা মেহতাববাগের মধ্যে পড়ে না এবং এটার আলাদা টিকিট। এটার নাম হচ্ছে তাজ ভিউ পয়েন্ট। তো এইখানে কিন্তু কোনো গুটির ব্যবহার হতো না, এখানে মানুষকেই গুটি হিসাবে ব্যবহার করা হতো। দাসীরা এখানে গুটি হিসাবে ব্যবহার হতো। যে হারতো তার দাসীকে, যে জিততো তার কাছে পাঠিয়ে দেওয়া হতো। जब अकबर ने एक लड़ाई जीता 1575, खानदेश, गुजरात, अहमदनगर, चांदबी सुल्तानत, उसके विजय की खुशी में अकबर ने इस गेट को बनवाया। गुड मॉर्निंग फ्रॉम ঈদগাহ বাস স্ট্যান্ড। ঈদগাহ বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে বাস ধরে ফতেপুর সিক্রি যাব। হোটেল থেকে অটো করে এসেছি, 150 টাকা নিয়েছে। উবেরে চেক করে দেখলাম 100 টাকা। তো একটু ঠকেছি, ঠিক আছে, 50 টাকা কোনো ব্যাপার না। বাস বাস এখানে পুরো বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড, এখান থেকে 24 নম্বর বাস ফতেপুর সিক্রি যায় এবং আমরা সেই 24 নম্বর বাসে এখন উঠবো। উঠে আপনাদের দেখাচ্ছি। আগে একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বাসে উঠছি। তো এই যে বাসটা, তার ঠিক পাশেই হচ্ছে এনার দোকান শ্রী মিষ্টান্ন ভান্ডার। আমরা এখানে বসে এখন এই নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে সবজি আর এই পুরি, ঠিক আছে। দামটা জানি না, এখনও দাম জিজ্ঞেস করিনি। আগে খেয়ে দেখি কীরকম লাগছে। তো বসা শুরু করে দিই। হ্যাঁ, ঠিকঠাক রিভিউ পেয়ে গেলে ভালোই, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মানে ব্রেকফাস্ট করতে চান একেবারে বাস স্ট্যান্ডে এসে ব্রেকফাস্ট করতে পারেন। এদিকে দোকান আছে, দোকান আছে, আমরা এখান থেকে খাচ্ছি। দাদার দোকান এখানে মিষ্টি ফিষ্টিও পাওয়া যায়, এখানে রাখা আছে। যাই হোক, বেশি দেরি না করে খাওয়াটা শুরু করে দিই, অনেক দূর যেতে হবে এখন। এই একই এসি বাস, এবার শুধু তুনলার জায়গায় ফতেপুর সিক্রি 24 নম্বর বাস যায়। আপনাদের বলে দিচ্ছি, 24 নম্বর এসি বাস। এটা যেটা আছে তুমলার থেকে বাসটা হচ্ছে 37 নম্বর, 37 নম্বর। আর ফতেপুর সিক্রি যেটা যায় সেটা হচ্ছে 24 নম্বর। এটাও ইলেকট্রিক বাস, এসি বাস, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর জার্নি। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, আমার মতো অটোরা অনেক বেশি বলছে ভাড়া। বাস ছেড়ে দিল, যাচ্ছে। ফার্স্টে ভুল করে ফাঁকা বাসে উঠে পড়েছিলাম, এই বাসটা ভর্তি ছিল, এটা আগে ছেড়ে দিয়েছে, তাই এটাই চলে এসেছে। টোটাল ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে আমাদের ফতেপুর সিক্রি অবধি পড়লো হচ্ছে এই 55 টাকা পার পারসন। 40 কিলোমিটার রাস্তা এসি বাসে, এটা আপনাদের দেখিয়ে দিলাম। অটোতে বলছিল 1000 টাকা একেবারে আমাদের হোটেল থেকে, তো সেখান থেকে অনেক কমই হলো। এই হলো ফতেপুর সিক্রি বাস স্ট্যান্ড, ঠিক আছে। এই বাস এখানে আপনাদের নামিয়ে দেবে। এই পাশ থেকে যাওয়ার রাস্তা, বাসটা ঢুকে দিয়েছে ওই দিকটা থেকেই যাওয়ার রাস্তা। আর এইখানে বাসগুলো দাঁড়িয়ে আছে সব, উপরে দেখা যাচ্ছে এখানে ফতেপুর সিক্রি স্ট্রাকচার, ঠিক আছে, এখান থেকে যাওয়ার রাস্তা। মুঘলদের যে 4টি রাজধানী ছিল তার মধ্যে একটি এই ফতেপুর সিক্রি। এটি তৈরি করেছিলেন সম্রাট আকবর। পাহাড়ের ওপর তৈরি এক শহরে এই স্থানে সিক্রি নামক জনবসতি আগে থেকেই বিরাজমান ছিল। কিন্তু পরবর্তীতে চরম জলকষ্টের জন্য আকবর তার রাজধানী এই ফতেপুর সিক্রি থেকে সরিয়ে লাহোরে স্থানান্তরিত করেন। সম্রাট আকবর
পুত্র সন্তান লাভের আশায় স্থানীয় এক পীর সেলিম চিশতির শরণাপন্ন হন। তার আশীর্বাদে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। এরপর আকবর নিজে আজমির শরীফ দরগা থেকে মাটি নিয়ে এসে সেলিম চিশতির উদ্দেশ্যে একটি শ্বেত পাথরের দরগা ফতেপুর সিক্রির ভিতরেই তৈরি করান। সেলিম চিশতির মৃত্যুর পর তাকে ওই দরগার ভিতরেই সমাধিস্থ করা হয়। যেহেতু সেলিম চিশতির কাছে মানত করে আকবর পুত্র সন্তান লাভ করেছিলেন, তাই বর্তমানেও প্রচুর মানুষ নিজেদের মনস্কামনা পূর্ণ করতে এই দরগায় আসেন। 1601 খ্রিস্টাব্দে সম্রাট আকবর গুজরাট জয় করার পর এই বুলান দরওয়াজা নির্মাণ করেন। 176 ফুট উঁচু এই বুলান দরওয়াজা তৈরি করতে সময় লেগেছিল মাত্র 1 বছর এবং এটি এশিয়ার উচ্চতম দরওয়াজা। তো এখানে এই দরগার সাথে অনেক বিজনেস জড়িত আছে, সেসব নিয়ে মুখ না খোলাই ভালো। সেটা শুধু এই ধর্ম বা সব ধর্মেই আছে, যাই হোক সেটা নয়। বসাক এখান থেকে দুটো পাথরের জিনিস কিনলো, খুব সুন্দর জিনিসগুলো অবশ্যই, কিন্তু প্রাইসটা একটু বেশি যেহেতু হ্যান্ডমেড। জিনিসগুলো আপনাদের পরে দেখাচ্ছি খুব ভালো করে। আপনি আগের ক্লিপিং তো দেখতেই পেলেন যে কী কী পাওয়া যাচ্ছে, ওর মধ্যে থেকেই বসাক দুটো চুজ করেছে। খুব সুন্দর জিনিসগুলো, মোমদানি টাইপের জিনিস, মোম, ধূপকাঠি, তারপর আরও নানা রকম জিনিসপত্র ওর মধ্যে রাখা যায়। ভালো, বেশ সুন্দর জিনিসটা, হাতের একদম হ্যান্ডমেড, পাথর দিয়ে তৈরি। মেনলি কিন্তু ফতেপুর সিক্রির দুটো পার্ট, একটা হচ্ছে সেলিম চিশতির দরগা এবং তার প্রেমিসেসে যা যা আছে, আর আরেকটা হলো যোধাবাই প্যালেস বা মেন যে ফোর্ট এবং সেখানে যে আর্কিটেকচার সেইগুলো। তো আমরা প্রথম পার্ট কমপ্লিট করে ফেলেছি, ওখানে গাইড নিয়েছিলাম, দেখেইছিলেন। এখানে কত কি চার্জেস পড়ছে, কি টিকিট প্রাইস, ওটা তো ফ্রি ছিল এন্ট্রি। এখানে কত টাকা টিকিট লাগছে জানাচ্ছি, সম্ভবত 50 টাকা, মনে হয় অনলাইন করলে 10 টাকা ছাড় হয় বা 5 টাকা ছাড় হয়, এরকম কিছু ব্যাপার আছে। আর এমনি তো আজকে তো যেহেতু শুক্রবার তাজমহল বন্ধ, এগুলো তো 10 টাকা করে এমনি। হ্যাঁ, এমনি আজকে 10 টাকা করে ছাড় আছে যেহেতু তাজমহল বন্ধ আছে আজকে। সিক্রি পার্টে শুরুতেই পড়েছে এখানে আস্তাবল, দেখতেই পাচ্ছেন বন্ধ অবস্থা, একদম স্টেবল বা আস্তাবল, হারাম সারা অনেক ভাষায় লেখা আছে। শুরুতেই এই হচ্ছে, ঠিক আছে। আমি হিস্ট্রির ছেলেও নই, হিস্ট্রি নিয়ে আমার কোনো পড়াশোনা নেই, যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করছি। এই ফতেপুর সিক্রি পার্টটা মেনলি আকবর তৈরি করেছিলেন ওই 1571 সাল থেকে 12 বছর ধরে, 1583 সালে। তো এখানে মেনলি যোধাবাইয়ের থাকার জায়গা, আকবরের থাকার জায়গা, এইগুলো রয়েছে। মোগলরা মূলত 4 জায়গায় নিজেদের রাজধানী স্থাপন করেছিলেন। বিভিন্ন রাজা বিভিন্ন সম্রাট তার বিভিন্ন সৈন্যবাহিনী ফ্যামিলি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিফট করেছিলেন। তো একটা তো পাকিস্তানের লাহোর, দ্বিতীয় হচ্ছে দিল্লি, তারপর আগ্রা, আর এই ফতেপুর সিক্রি। তো ফতেপুর সিক্রি আকবরের সময়ই পুরো মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল। ফতেপুর সিক্রির মধ্যেই রয়েছে যোধাবাই মহল। যেহেতু যোধাবাই রাজপুত ছিলেন, তাই ওনার মহলও তৈরি হয়েছিল রাজপুত ঘরানায়। এমনকি আকবরের প্রিয় পত্নী যোধাবাইয়ের আরাধ্য দেবতা কৃষ্ণের মন্দিরও ছিল এই ফতেপুর সিক্রির মধ্যে। যারা দেখতে দেখতে হাঁপিয়ে উঠবেন তাদের জন্য এরকম ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা নেই। আর এই জলের জায়গার পাশেই আছে যোধাবাইয়ের রান্নাঘর, এই যে তার রান্নাঘরের দরজা, ভেতরটা বন্ধ আছে, ভেতরে ঢুকতে দেবে না, কিন্তু কারুকার্যগুলো দেখুন খুব সুন্দর। ভেতরটা উঁকি মারলে এই হচ্ছে কিচেনের ভেতরটা, বাইরে থেকে দেখাচ্ছি জানলা থেকে, দেখুন। ফতে শব্দের বাংলা অর্থ জয়লাভ করা। গুজরাটের যুদ্ধে জয়লাভ করে এই দুর্গটি আকবর নির্মাণ করেছিলেন বলে এই দুর্গের বর্তমান নাম ফতেপুর দুর্গ।
সিক্রি থেকে আকবর একটি সর্বধর্ম সমন্বয়ে ধর্ম প্রচার করার চেষ্টা করেছিলেন। সেটা চেষ্টাই ছিল, কারণ ফলশ্রুত হয়নি সেই চেষ্টাটা। কারণ তার ওই ধর্ম প্রচারের পরপরই আকবর শয্যাশায়ী হন এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। সেই দিন ইলাহি ধর্মের কিছু নিদর্শন এখানে রয়েছে, আপনাদের সেটা দেখাচ্ছি। এই সেই দিন ইলাহির দণ্ড, যেটা থেকে আপনি একদম বুঝতেই পারছেন হিন্দু এবং মানে মুসলমান স্ট্রাকচারের মিশ্রণ এই স্তম্ভটা। দেখুন সুন্দর। এই ঘরটা থেকেই মেনলি আকবর দিন ইলাহি ধর্মটা প্রচার করা শুরু করেছিলেন। এই জন্য তিনি এটাকে সুন্দর করে এখানে তার প্রমাণস্বরূপেই স্তম্ভটি বানিয়েছিলেন। টোটাল এটা দুতলা বিল্ডিং, উপরে যাওয়া যেত এখান থেকে। এটা বারান্দা টাইপের করা আছে, মাঝখানেও যাওয়া যেত। মাঝখানটাতে চারদিক থেকে 4টে এরকম প্যাসেজ আছে, যেটা দিয়ে মাঝের স্ট্রাকচারটাই যাওয়া যায়। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা তখনকার দিনে ট্রেজারি ছিল। মেনলি এখানে ধন সম্পত্তি, সব মুঘল সাম্রাজ্যের ধন সম্পত্তি রাখা থাকতো এই বিল্ডিংটায়। এখন দেখছেন দরজা ছাড়া এরকম, এগুলো সব দরজা ছিল। এখানে এই যে ফুটোগুলো আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন সব দরজা দিয়ে আটকানো ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাশা খেলার বোর্ড। এই যে কাটা চিহ্ন দেওয়া, এটা আবার ফাঁকা, আবার কাটা চিহ্ন দেওয়া, আবার ফাঁকা। এখানে একটা বেদি আছে। এই যে পাশা খেলার বোর্ড আপনারা যদি দেখে থাকেন, দেখবেন চারদিক থেকে এই জিনিসটা হয়। ওই দিকেও আছে, আবার ওই দিকটাতেও আছে। তো এইখানে কিন্তু কোনো গুটির ব্যবহার হতো না, এখানে মানুষকেই গুটি হিসাবে ব্যবহার করা হতো। দাসীরা এখানে গুটি হিসাবে ব্যবহার হতো। যে হারতো তার দাসীকে, যে জিততো তার কাছে পাঠিয়ে দেওয়া হতো। এই হচ্ছে পাশা খেলার সিস্টেম ছিল এখানেই গুটি ফেলা হতো। এবং মানে হচ্ছে ওই পাশার যে দেখবেন ডাইসগুলো একটু অন্যরকম লম্বা টাইপের দেখতে হয়, ওই ডাইসগুলো ফেলা হতো এবং গুটি হিসেবে মানুষকে ব্যবহার করা হতো, দাসীদের ব্যবহার করা হতো। এই সেই বিখ্যাত বেদি, যেখানে নাকি আকবরের নবরত্নের এক রত্ন তানসেন রাগ গেয়ে বৃষ্টি ঝরিয়েছিলেন, আবার আগুনও জ্বালিয়েছিলেন। কি করে হয়েছিল জানি না, কিছু হয়েছিল। সুন্দর কারুকার্যগুলো কিন্তু সুন্দর, প্রচুর টাকা খরচা করেছে। ফির হেরাফেরি সিনেমাতে রাজপাল যাদব একটা ডায়লগ দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, পয়সা হতো ক্যা কুছ নেই হতা। এইগুলো হচ্ছে তার নিদর্শন। দেখুন, পয়সা হতো ক্যা কুছ নেই হতা। লাইভ পাশা খেলাচ্ছে মানুষকে দিয়ে, যেখানে দিয়ে গান গাইয়ে আগুন ফাগুন ধরিয়ে দিচ্ছে, বৃষ্টি নিয়ে আসছে, পয়সা হতো ক্যা কুছ নেই হতা। দেওয়ানি আমটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। এই হচ্ছে দেওয়ানি আম এবং তার চত্বর। এই দেওয়ানি আম এবং তার চত্বর দেখুন, দেওয়ানি আম। এইটা ফতেপুর সিক্রি কমপ্লিট। মেনলি দেওয়ানি আম দিয়েই এক্সিট এই ফতেপুর সিক্রির। এই হচ্ছে দেওয়ানি আম এবং ওই যে এক্সিট। এবার অনেকে এন্ট্রিও করে এখান থেকে, এন্ট্রি এক্সিট দুটোই আছে। এবং আকবর বসতেন ওই বিল্ডিংটাতে বললামই। আর পুরো এত সুন্দর একটা বাগান রয়েছে চারপাশে, দেখতে পাচ্ছি। ফতেপুর সিক্রি থেকে আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্টে। তো আগ্রা ফোর্টে এখানে গাইডের খুব দৌরাত্ম্য আছে, খুব ভেবে চিনতে গাইড নেবেন। অ্যাকচুয়াল রেট কিন্তু 975 টাকা। এবার আপনাদের মানে বার্গেনিংয়ের উপর সব কিছু নির্ভর করছে। আমরা 975 থেকে গাইডকে 300 টাকা অবধি নিচে নামিয়ে এসেছিলাম। তো তা আমরা নেব না, কারণ মোটামুটি সবই জানা, এসছি এর আগে আগ্রা ফোর্টে। তো ওই জন্য আর গাইড ফাইড নেব না, এমনি দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। এই হচ্ছে আগ্রা ফোর্টের বাইরেটা। ফতেপুর সিক্রিতে আপনাদের বলেছিলাম টোটাল 4 জায়গায় মোগলদের রাজধানী ছিল। তো ফতেপুর সিক্রিটাতে একটা লাহোর, দিল্লি, আর এই আগ্রা ফোর্ট আগ্রার রাজধানী। আগ্রাতে মূলত রাজধানী স্থাপন করেছিলেন কিন্তু বাবরই, ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে হারিয়ে এই মোগল সাম্রাজ্যের আর কি পত্তন ভারতবর্ষে, এবং তার সাথে সাথে আগ্রায় ভারতবর্ষের রাজধানী এটা করেছিলেন হচ্ছে বাবর। এই যে জিনিসটা দেখছেন, এটা দিয়ে কি, এটার কি কাজ, এই যে এই ছেলেটা বলবে। আমি কোথাও এটা দেখেছি যে এইগুলো দিয়ে ওই শত্রুপক্ষকে আটকানোর জন্য তেল ঢালাতো, গরম তেল, গরম জল, এগুলো ঢেলে। আচ্ছা আচ্ছা। বর্তমানে যেখানে আগ্রা ফোর্ট রয়েছে, সেখানে একসময় তোমর বংশের রাজত্ব ছিল। তাদের তৈরি বাদলপুর দুর্গই আজকের এই আগ্রা ফোর্ট। হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানও এই দুর্গে রাজত্ব করেন।
তাদের কোনো নিদর্শনই এই দুর্গে দেখা যায় না। তার কারণটা হলো মুসলমান সম্রাটদের হাতে এই দুর্গ অনেকবার সংস্কার হয়েছে। এই দুর্গে এখন শুধুমাত্র আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান মহলই দেখতে পাওয়া যায়। হাত বদলের দুর্গে আমি বলেছিলাম আপনাদের যে আকবরও আর কি এখানে রাজত্ব করেছিলেন, ফতেপুর সিক্রিতেও করেছিলেন, এখানেও করেছিলেন। তো তার নিদর্শন দেখুন, এই যে রাজপুত স্টাইল। পুরো রাজপুত স্টাইলের তৈরি দেখুন। এগুলো রাজস্থানে যারা গেছেন তারা আরও ভালো রিলেট করতে পারবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানকার গেট নয়, এটা মাহমুদ গাজনির টোম্বের গেট। ব্রিটিশরা তুলে নিয়ে এখানে এনে রেখে দিয়েছে শোপিস হিসেবে। সুন্দর কাঁচ, এটা আমি কাঁচে একদম ধরে রেখেছি ক্যামেরাটাকে, যাতে আপনারা গেটটা দেখতে পান, ঠিক আছে, নয়তো রিফ্লেকশান হবে, ওই জন্য গেট এটা ধরে রেখেছি। আর এইটা হচ্ছে, এই যে দেখুন, এটা সুন্দর কাঁচের ঘর মতো বানিয়ে মিউজিয়ামে যেরকম করে রেখে রাখা থাকে, ঠিক সেরকমভাবে গেটটাকে এই কাঁচের ঘরটার মধ্যে রেখে দিয়েছে ব্রিটিশরা। এই যে শ্বেত পাথরের যত কাজ এই দুর্গে দেখছেন, সবই শাহজাহানের দ্বারা নির্মিত হয়েছে। হাওয়া মহল, মতি মসজিদ, নাগিনা মসজিদ, শীষ মহল, এগুলো হলো তার উদাহরণ। মুঘলদের স্বর্ণযুগের যেমন সাক্ষী ছিল এই আগ্রা ফোর্ট, ঠিক তেমনি সম্রাট শাহজাহানের নির্মম পরিণতির সাক্ষীও রয়েছে এই কেল্লা। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে জীবনের শেষ সময়ে এই আগ্রা ফোর্টে বন্দি করে রেখেছিলেন এবং সম্রাট শাহজাহানের মৃত্যুর পর তাজমহলে তাকে সমাধিস্থ করা হয়। দেওয়ানি খাসের ঠিক বাইরে এইরকম কালো কষ্টি পাথরের দেখুন একটা স্ট্রাকচার রাখা আছে। এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, তার সিংহাসন ছিল এবং এটা এলাহাবাদে তৈরি করিয়ে এখানে আনানো হয়েছিল 1605 সালে। ঠিক সেম সাদা পাথরের ওই পারে আর একটা আছে। বর্তমানে এই কেল্লার 25% দর্শকদের জন্য উন্মুক্ত, বাকি 75% অংশ রয়েছে ভারতীয় সেনার অধীনে। আগ্রা ফোর্ট দেখা কমপ্লিট, ঠিক আছে। আগ্রা ফোর্টকে পিছনে ফেলে আমরা এখন মেহতাববাগের দিকে যাচ্ছি। একটা টোটোয় বসেছি, ওই 50 টাকা 8 সাওয়ারি, এখান থেকে 8-9 কিলোমিটার মেহতাববাগ। মেহতাববাগের বাইরে এখন আমরা একটু শশা খাচ্ছি, দেখুন ঠান্ডা, পেট ঠান্ডা থাকবে। মেহতাববাগের সামনে চলে এসেছি। এন্ট্রি টিকিট 25 টাকা, টিকিট কেটে ভেতরে ঢুকবো। 6টা 6:30 অবধি খোলা থাকে যতদূর জানি, দেখা যাক কতটা ভেতরে দেখতে পারি, কি আছে না আছে। বাগানই আছে যতদূর জানি, তাজমহলের একটা ভিউ পাও, ভেতরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। ঘড়ির কাটায় বাজে 5:40। আমরা এন্ট্রি নিলাম মেহতাববাগে। মেহতাববাগের এন্ট্রি ফিস 25 টাকা, অনলাইনে কাটলে 20 টাকা করে। এই হচ্ছে ব্যাপার। অনলাইনে কাটার চেষ্টা করেছিলাম, ওয়েবসাইট খুলছে না। এই যে মেহতাববাগের ভেতরটা দেখুন, একটা জায়গা থেকে তাজমহলের ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে তাজমহলের ভিউ পাওয়া যায় যমুনা নদীর এই পাটটা থেকে। তো সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন। মেহতাববাগও শাহজাহানের কীর্তি, ঠিক আছে। বাগান বানিয়েছিলেন, এখন তো ফুলের সেরম সিজন নয়, এই জন্য গাছগুলো দেখুন পুরোই সবুজ, কোনো ফুল টুল কিছু নেই, ঠিক আছে। কিন্তু সামনে একটা সুন্দর তাজমহলের ভিউ আছে। তাজমহলের টোমটার উপর কাজ হচ্ছে, মেনটেনেন্সের কাজ হচ্ছে, ভালো, অবশ্যই হওয়া দরকার। আর একটা ব্যাপার কি, শুক্রবার দিন করে কিন্তু তাজমহল ফুল ডে ক্লোজড,
শুধুমাত্র মুসলমানদের জন্য সন্ধ্যাবেলা করে, যেহেতু শুক্রবারের নামাজ পড়া হয় ওই জন্য খোলা হয়। শুধু মুসলমানদের এন্ট্রি রয়েছে, বাকি কোনো ধর্মের মানুষদের ওই দিন এন্ট্রি নেই, ওই দিন পুরোটাই বন্ধ। ঠিক আছে, এইখানে কিছু গাছে তাও দেখুন ফুল দেখতে পাচ্ছি, কিছু কিছু কুড়ি আছে, ফুল ঠিক নয় কুড়ি হয়েছে, ফুলগুলো ফুটবে। তো যেটা বলছিলাম, তাজমহল বন্ধ থাকে, তো যদি কেউ ভুল করে শুক্রবার দিন চলে আসবেন তাহলে একটা কাজ করতে পারেন, মেহতাব বাগ চলে আসুন, তাজমহলের ভিউ এনজয় করুন, এছাড়া আর অপশান নেই। তাজমহলের ঠিক উল্টো দিকে এবং যমুনা নদীর অপর পাড়ে 25 একর জায়গা জুড়ে অবস্থিত এই মেহতাব বাগ বা মুনলাইট গার্ডেন 1621 খ্রিস্টাব্দ থেকে 1635 খ্রিস্টাব্দের মধ্যে এই বাগানের নির্মাণ শেষ হয়। তাজমহলের অপরূপ দৃশ্য উপভোগ করার অন্যতম স্থান এই মেহতাব বাগ। কথিত আছে সম্রাট শাহজাহান এই মেহতাব বাগেই নিজের জন্য কালো তাজমহল বা ব্ল্যাক তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ জীবনে ঔরঙ্গজেবের কাছে বন্দী থাকায় তা সম্ভবপর হয়ে ওঠেনি। যদিও এই কাহিনীর সত্যতা ইতিহাসে কোনো প্রমাণ নেই। এখানে একটা ভগ্নপ্রায় স্ট্রাকচার পড়ে রয়েছে, কিসের স্ট্রাকচার সেটা খুব একটা আমি বুঝতে পারছি না, এবং এখানে কোথাও লেখাও আমি দেখতে পাচ্ছি না আপাতত। যদি লেখা কিছু দেখতে পাই আপনাদের জানাচ্ছি, কারণ এখানে আমি আপাতত কোনো লেখা দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা তো দেখে মনে হচ্ছে এখানে একটু জল থাকতো, এই জায়গাটাতে দেখুন নিচটা এরকম করা, এখানে জলের কিছু ব্যবস্থা ছিল। কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এখানে কি ছিল। আর এই যে পিছনে তাজমহল। বিজনেস কাকে বলে, এই হচ্ছে মেহতাব বাগে বসে আছি আমরা, এরকম একটা আগেকার দিনেরই স্ট্রাকচার দেখুন, এগুলো দেখলেই বোঝা যায়। যাই হোক, তার উপর আমরা বসে আছি, এই যে বসাক বসে আছে, ঠিক আছে। এবার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এই যে সামনে রাস্তাটা দেখছেন ফেন্সিং দিয়ে ঘেরা, এই রাস্তাটা কিন্তু আলাদা, এটা মেহতাব বাগের মধ্যে পড়ে না। এই যে তিনজন হেঁটে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু আলাদা, এই রাস্তাটা মেহতাব বাগের মধ্যে পড়ে না, এবং এটার আলাদা টিকিট। এটার নাম হচ্ছে তাজ ভিউ পয়েন্ট। ওই যে ওইখানটাতে যেখানে দেখুন অনেকে ছবি তুলছে, ঠিক আছে, ওই যে একটা ভদ্রলোক তাজমহলের দিকে হাত দিয়ে ছবি তুলছে, ওইটা হচ্ছে তাজ ভিউ পয়েন্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমরা যেখানে বসেছি, এটা মেহতাব বাগ। তো তাজ ভিউ পয়েন্টে গিয়ে কোনো আর লাভ আছে আপনারাই বলুন, একই তো ব্যাপার। এই যেখানে বসে আমরা তাজমহল দেখছি, ওরা একটু আগে থেকে আরেকটু আগে থেকে বসে দেখছে, এই হচ্ছে পার্থক্য। আর সামনে দেখুন বয়ে যাচ্ছে, যমুনা নদী বয়ে যাচ্ছে, ডান দিক থেকে ঠিক বাঁ দিকে নোংরা ফোংরা সব যাচ্ছে। এর থেকে বওয়ার থেকে না বওয়া ভালো আর কি। ফার্স্ট পার্টটা এইখানে এইটাই লেখা আছে বাবর এখানে কি করেছিলেন, আর সেকেন্ড এইটা লেখা আছে শাহজাহান এখানে কি করেছিলেন। তো স্ক্রিনটা পজ করে পড়ে নিতে পারেন। মেহতাব বাগের বাইরে এরকম দোকান দেখতে পাবেন, সেখানে এরকম ফ্রিজ ম্যাগনেট, ঠিক আছে, এরকম পাথরের কাজ, এরকম হার, এদিকে নানা রকম তাজমহলের শোপিস সস্তা আছে, কোনো অসুবিধা নেই, আপনারা নিতেই পারেন। এরকম জিনিসপত্র ব্যাগ আছে। আমি এইরকম 3টে ম্যাগনেট নিয়েছি, আর এখানে 2টো স্ক্রিন নিয়েছি, লোকজনকে দিতে হবে। এইরকম দোকান এই দাদার থেকে নিলাম। দাদা আমাদেরকে আরও একটা হেল্প করেছে, সেটা হচ্ছে 50 টাকা ক্যাশের দরকার ছিল, অনলাইন করেছি, দাদা আমাদেরকে 200 টাকা নিয়ে 200 টাকা দিয়েছে। তো থ্যাংক ইউ ভাইয়া। দেখলেন তথ্য ও ইতিহাসে সমৃদ্ধ আজকের এই এপিসোড। এই ছিল আজকের গল্প। পরবর্তী পর্বে দেখবেন তাজমহল ও তার জানা অজানা কিছু ইতিহাস। আর এই পর্বটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।